आपकी আদালতে রবি শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ইনি হলেন একজন প্লে বয়। এখন এই অভিযোগটা আমার নয়, মোহাম্মদ আজহারউদ্দিনের জীবনের উপর যে ফিল্ম তৈরি হয়েছে তাতে দেখা গেছে আপনি একজন প্লে বয়। পরের দিন সকালে আপনার ব্যাটিং করার আছে, আগের দিন রাতে আপনার রুমে। ওরে বাপরে, আমি এই ছবিটি দেখিনি রজত বাবু, এটি আজহারউদ্দিনের। আমি গল্পটি শুনেছি যে সিনেমা এরকম ছিল। আমি এখন মানে বুঝতে পারি না যে তিনি আমার দিকে আঙুল দিচ্ছেন নাকি অন্য কারো দিকে। তো আর কেউ নেই না এখন আমি জানি না যে আমি একজন প্লে বয় কিনা। আচ্ছা, এই কথাটা কি সত্যি যে রাত্রি 2টো পর্যন্ত নাইট ক্লাবে ছিলেন আর পরের দিন সকালবেলা ব্যাট করতে নামেন আর ব্যাটিং করে ফিরে আবার নাইট ক্লাব গেলেন? তবে আমি মিথ্যে বলবো না, একবার দুবার বা সম্ভবত 3বার। এটি কলকাতার একটি ম্যাচ ছিল, আমার মনে আছে। আমরা 5 দিনই ব্যাটিং করেছিলাম এই টেস্ট ম্যাচে, আর সেই টেস্ট ম্যাচটি 31 হয়েছিল, নিউ ইয়ার্স ইভে। কেউ টেস্ট ম্যাচ খেলে নতুন বছরের প্রাক্কালে? কিন্তু ভারত খেলেছিল এবং আমরা সন্ধ্যায় ব্যাটিং করছিলাম। তো এটি 26 বা 25 বা তারপরে 31 তো পার্টি করতেই হয়, তাই না? আমার বয়স 23 বছর তখন, আমি ঘরে বসে কি করব? সুতরাং আমি নতুন বছরে পরের কিছুটা পার্টি করতে গেছিলাম এবং তারপরে ঘরে ফিরে এসেছি। হ্যাঁ, পরের দিন টেস্ট ম্যাচ শুরু হয়েছিল, প্রায় আধ ঘন্টা ধরে পিছিয়েছিল, কারণ খারাপ আলো ছিল। তো আমি বললাম বাহ ভালো, আবার পার্টি? না, আমি গিয়ে ঘুমিয়েছি সত্যি। তারপর গিয়ে শুয়ে পড়লাম। তারপর হলাম জানুয়ারি মাসের প্রথম দিকে আমার মেজাজ বেশ ভালো, পরিবেশও ভালো, পার্টির মেজাজ চারিদিকে। আবার পার্টিতে গেলাম, আবার ফিরে এলাম। তারপর আবার পরের দিন খেলা হলো, পুরো ইনিংস খেললাম এবং 100 রান করলাম। তাই বলছি, পার্টি বোধহয় আজহারউদ্দিনও করেছিল। তো মানে কখনো কখনো পার্টি করলেও ভালো হয়। আপনি পৃথিবীর এমন একমাত্র প্লেয়ার যিনি নাইট ক্লাবে গিয়ে সেঞ্চুরি করেন। হ্যাঁ, সেটা ঠিকই। আমি মানছি যে আমি আগের দিন পার্টি করেছি। আমি এটা বলবো না যে আমি একমাত্র খেলোয়াড় যে পার্টিতে গেছে। অনেক খেলোয়াড়ই পার্টিতে গেছে, কিন্তু আর কে কে ছিল যদি একটু বলেন। না, সেটা বলবো না। আমি আমার নিজের কথা বলবো, আমি অন্যদের কথা বলি না। এটা কিন্তু টিম গেম ভাই, ঠিক আছে তো? একেবারে মানে ড্রেসিং রুমের কথা ড্রেসিং রুমেই থাকে। হ্যাঁ, আচ্ছা, এটা বলুন যে যখন আপনি ব্যাটিং করতে নামতেন তখন ব্যাটিং করার সময় ওই এ চিহ্নটা কেন দেখাতেন? ওই যারা বসে থাকতো, তালি বাজাতো। কার কথা বলছেন আপনি? অনিতা, অমৃতা, অনেক মানে এ দিয়ে তো অনেকের নাম শুরু হয়। এখন আবার আমার মেয়ের নামও আলেখা। ওই সময় তো আপনার মেয়ে হয় না, তখন মেয়ে হয়নি, একেবারেই নয়। তো অনেকের নাম, এমনকি গ্যাব্রিয়েলা সাবাতেনের নামও শোনা গেছে। আমিও শুনেছি। সেই সময় এরকম নাম আসতো যেগুলো বদলাতে থাকতো প্রত্যেক সপ্তাহে আর কি। কিন্তু আমরা কখনো অভিযোগ করিনি। হ্যাঁ, আসতে দাও, এটা চলতে দাও মিটার। দেখুন, এটা এমন নয় যে শুধু নামই আসতো। এই দেখুন, সেই সময় নভেম্বর 1986-এ এটা ম্যাগাজিন, সেটা আমার কাছেও আছে, তাতে আপনার ছবি ছাপা হয়েছিল অমৃতার সঙ্গে। ও আমার বান্ধবী ছিল। হ্যাঁ, তো তখন কখনো কেউ তো ছবি তুলেছিল, কেউ একজন। আর ওরা কভার স্টোরি লিখেছিল যে লাভ টেস্ট বয় রবি শাস্ত্রী। সে বলেছে, তাই না? আমি তো বলিনি, তাই না? তো আমি কি করে বলবো? আরে দেখুন না, কথা যখন হচ্ছে বলে দিন না সত্যিটা। এটা সময়ের ব্যাপার, অনেক দিন আগেকার কথা। কিন্তু আমি শুনেছি আপনি এখনো বদলাননি। দেখো ভাই, একবার যদি স্ট্যাম্প লেগে গেল তাহলে তুলে ফেলতে কিন্তু অনেক সময় লেগে যায়। আমি বলবো না যে সবই ভুল কথা, কারণ বানর যত বয়সী হোক না কেন ডিগবাজি খেতে ভোলে না। তো আপনি যখন ডাইরেক্টর ছিলেন দলের,
তো আপনি পারমিশন দিয়েছিলেন বিরাট কোহলি অনুষ্কা শর্মাকে নিয়ে আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অনুমতি মানে দিয়েছিলাম। আমাকে জিজ্ঞেস করেছিলাম আমার ক্ষতিটা কি। যদি কোনো ব্যক্তির ফোকাস বা একাগ্রতা অনুষ্কার জন্য প্রভাবিত হচ্ছে না খারাপভাবে, তাহলে তফাৎটা কি হবে? টেস্ট খেলায় সে তো 160 রান করলো, তাহলে এবার যদি জিরোতে আউট হতো তখন লোকে বলবে দেখো কনসেন্ট্রেশন বিগড়ে গেছে। কিন্তু যখনই জিরোতে আউট হয়ে যায় তখনই লোকে বলে যে অনুষ্কার জন্য হয়েছে। হ্যাঁ, লোকে তো বলবেই। আবার যখন সে 170, 180 বা 160 করবে তখন কেউ কিছু বলবে না। তাই আমার মতে এটা একেবারেই ঠিক নয়। আর বিশেষ করে আজকের সময় যখন এত বেশি মানে প্রেশার রয়েছে, কখনো কখনো একজন খেলোয়াড়ের সঙ্গ প্রয়োজন হয়, কারণ সে অনেক চাপে রয়েছে দীর্ঘদিন ধরে, সে ঘর ছাড়া। এখন ক্রিকেটারের 3টি ফরম্যাট রয়েছে। যখন আমরা খেলতাম তখন শুধুই একদিনের ক্রিকেট, তাও সবে শুরু হয়েছিল, আর টেস্ট ম্যাচ হয়েছে, কিন্তু এত বেশি ক্রিকেট তখন হয়নি। সুতরাং আমার মতে এই জাতীয় সঙ্গ প্রয়োজন, মানে স্ত্রীকে ভ্রমণ করতে বা গার্লফ্রেন্ডকে ভ্রমণ করতে হয়, তো এই ব্যাপারটা চলে। মানে ওয়াইফ আর গার্লফ্রেন্ড দুজনকে নিয়ে ট্রাভেল করতে পারে? না না, যার বিয়ে হয়নি তার কথা আমি বলছি না, যার গার্লফ্রেন্ড আছে সে আসুক, কি হয় তফাৎ হয় তাতে? এই শিক্ষা শুধু রবি শাস্ত্রী দিতে পারে, আর কোনো প্লেয়ার তো দিতে পারে না। আমার ভাবনা দলের জন্য যে কোনটা ভালো হয়, ঠিক আছে। আর আমার মনে হয়েছিল যে অনুষ্কা যখন এসেছিল, বিরাট কোহলি শুরুটা ভালোই করেছিল, কিন্তু তাহলে আমার কাছে গুরুত্বপূর্ণ কি? টিম পারফরমেন্স, তাই না? তো যখন সে 170, 160 রান করে তখন আর আপনি কি চান? আর বাকি যে আপনি বলছেন যে পরের টেস্টে আবার 100, মেলবোর্নে 100 এবং পরের টেস্টে সিডনিতে 100। তো এই প্রথমবার জনতা বুঝতে পারছে যে অনুষ্কার আশায় বিরাট কোহলির পারফরমেন্স ভালো হচ্ছে। বিরাট কোহলি হলো পেশাদার, ও জানে তার কাজের নৈতিকতা কি। খেলার আগে সে যে ধরনের প্রস্তুতি নেয় তা কিন্তু অতুলনীয় একেবারে। সে চিন্তা করে না যে সে কে নয়, কিন্তু যে কোনো ব্যক্তির স্বাচ্ছন্দ্যের প্রয়োজন, কারণ মানে অনেক দিন বাড়ির বাইরে থাকতে হয়, তাই কখনো কখনো মানে নিঃসঙ্গতা কাটাতে সঙ্গীর প্রয়োজন হয়, যাতে সে কিছুটা শান্ত থাকে, তাই তার ফোকাস একই রকম থাকে। এরকম তো নয় যে বন্ধু থাকলে ফিটনেসের দিকে খেয়াল রাখবে না, জিমে যাবে না। একেবারেই নয়। যদি তা হয় তাহলে মানে কোচ হিসেবে বা ডিরেক্টর হিসেবে কিংবা বিসিসিআই মানে হিসেবে আর কি, তাহলে তো মানে কমপ্লেন করতে হবে যে যদি তারা প্রশিক্ষণের দিকে মনোযোগ না দেয়, বা যেমন আমি বলেছিলাম যে তারা প্রস্তুতির ওপর মনোযোগ যদি না দেয়, তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। কিন্তু আমি শুনেছি বিরাট কোহলি ফিটনেসের প্রতি খুবই মনোযোগ ভীষণ রকম, এবং সে যেহেতু ফিটনেসের দিকে মনোযোগ দেয় তাই সেটা খেলায় প্রতিফলিতও হয়। আর ভালো দিক হলো যে দলের অন্য মানে খেলোয়াড়রা তারাও কিন্তু তাকে অনুকরণ করতে চায়, এটা কিন্তু খুবই ভালো একটা দিক। তাহলে অন্য কিছু শেখার নেই তো? আপনার হিস্ট্রি আমি পড়ছিলাম, তাতে আমি দেখেছি যে জিয়া বিশ্বনাথ আপনাকে হাতে নাতে ধরেছিলেন, আপনি বিয়ার খাচ্ছিলেন। আমি তো ওর সঙ্গেই খাচ্ছিলাম। আমি যখন 17-18 বছর বয়সী ছিলাম তখন আমি বিয়ার খেয়েছিলাম। আমি আমার বাবার সাথে বিয়ার খেয়ে থাকতাম। তাহলে যদি বাবার সঙ্গে পান করতে পারি তাহলে কাকে ভয় পাবো? আমাকে কিছু দেখাতে হবে না, কাকে ভয় খাবো? একবার সুনীল গাভাস্কার যখন ক্যাপ্টেন ছিলেন তখন ওনার হাতে ধরা পড়েছিলেন আপনি জিন খাচ্ছিলেন। আরে সবাই ধরেছে আমাকে, কারণ আমি লুকোতাম না, তো কোনো সুযোগও পেতাম না। কিন্তু পরের দিন ম্যাচ আছে, আপনি খেলছেন, আর রাতে আপনি জিন খাচ্ছেন। আরে না না, আমরা এত মানে ফুলিশ নই আর কি, যে আমরা জানি যে আমাদের মানে পরের দিন খেলতে হবে, এবং আমরা আরো জানি যে পরের দিন যখন সুযোগ আসবে তখন 100 মানে বা এমনকি 200 করতে পারি, এতটা যেন দম থাকে আমাদের মধ্যে। অথবা আমাদের 30 ওভার বা 35 ওভার বোলিং করতে হবে, সেই এনার্জিটা দরকার। কারণ যদি আপনি সেই দিকে মনোযোগ না দেন তাহলে এই খেলাও আপনাকে সম্মান দেবে না। আচ্ছা, এটা কি সত্যি গাভাস্কার যখন আপনাকে ধরেছিলেন, জিন খাচ্ছিলেন আপনি, তখন আপনাকে এটা বলতে এসেছিলেন যে আপনাকে নাম্বার 10-এ নয় নাম্বার 1 হতে হবে, ওপেন করতে হবে? গাভাস্কার আমায় ধরেননি, কিন্তু তিনি যখন এলেন সেই সময় আমরা জুস খাচ্ছিলাম আর কি। এবং তিনি আমাকে বললেন যে তোমাকে কিন্তু এবার ওপেন করতে হবে। যেভাবেই তিনি বললেন
তাতে সব মানে যাবতীয় জুস ফুস সব পেছনে চলে গেল। কারণ আমার মনে সোজা এলো যে আমাকে মানে ইমরান খান এবং আবার সরফরাজ নওয়াজের বিরুদ্ধে খেলতে হবে, এবং ভারতীয় দল 1982 সালে পাকিস্তান এগেন্স্টে ভালো খেলতে পারেনি আর কি। তো আমি বললাম যে এই আমার জন্য একটা বিশাল বড় সুযোগ, তাই সব কিছু ছেড়ে এখন রান করার ওপর মনোযোগ দাও, ঠিক আছে? এবং সেই ইনিংসে আমি 100 রান করলাম এবং আমার গোটা জীবন এবং ক্যারিয়ার তাতে বদলে গেল। তো যখন আপনি ব্যাটিং শুরু করেছিলেন, ওপেনিং করেছিলেন, তখন আপনার গার্লফ্রেন্ডগুলো কি করছিল? ওরে বাবারে, আর যখন ওই লেভেলে ব্যাটিং করতেন আমি তখন আর কি ইন্ডিয়া পাকিস্তানে, তখন মেয়েটে সব ভুলে যাও, সব কিছু ভুলো, ফোকাস করো ক্রিকেটে। এবং আমাকে ফোকাস করতে হয়েছিল কারণ এই যে পেস আক্রমণ আমার জীবনে দেখা সেরা আক্রমণের মধ্যে একটি ছিল একেবারে। কারণ সেখানে কারা ছিল না, ইমরান খান, সরফরাজ নওয়াজ ছিলেন এবং তাদের দুটি আম্পায়ার ছিলেন, বুঝো, প্যাডে লাগলে ব্যাস ধন্যবাদ। তাই ফোকাস আরো অনেক বেশি দরকার ছিল। বিরাট কোহলির মধ্যেও কি সেই একই কোয়ালিটিস আছে? অবশ্যই আছে, আর একটু বেশি মাত্রায় আছে। হ্যাঁ, তার মধ্যে যদি দেখেন যে 27 বছর বয়সে ও 27টি সেঞ্চুরি করে দিয়েছে ওয়ানডেতে, মানে 26 বা 27টি। তার ইতিমধ্যে মোটামুটি 35টা বা 40টি আন্তর্জাতিক সেঞ্চুরিও আছে। আর সে ভারতের অধিনায়ক, তার আরো 10 বছরের ক্রিকেট খেলার সামর্থ্য আছে, কিন্তু 10-11 বছর, যেমন তার ফিটনেস। যদি সে 10 বছর খেলে তাহলে অনেক কিছুই করতে পারে। ওই যে সচিন তেন্ডুলকারের 100 সেঞ্চুরি রেকর্ড আছে, সেটা ভাঙতে পারবে কি? যেমন আমি বলেছি 10 বছরে অনেক কিছুই হতে পারে। যদি বিরাট কোহলি 10 বছর খেলে তাহলে কিছুই অসম্ভব নয়, কিন্তু আমার মতে তার উপরে চাপ দেওয়া উচিত নয়। কারণ সচিনের রেকর্ড একটি অত্যাশ্চর্য রেকর্ড। এমন এক ক্রিকেটারকে জীবনকালে একবারই পাওয়া যায় যে আন্তর্জাতিক শতক 100টিরও বেশি করে ফেলেছে। মানুষ এসব প্রথম শ্রেণীর ক্রিকেটে করে, কিন্তু ইন্টারন্যাশনালি 100টা সেঞ্চুরি করা সহজ কথা নয়। কিন্তু যেমন আমি বলেছি, বিরাট ইতিমধ্যে প্রায় 40টি শতক করেছে। সে যদি আরো 10 বছর খেলে তাহলে কিন্তু কেউই বলতে পারে না যে কোথায় গিয়ে। রবি শাস্ত্রী 18 মাসে কোন ক্ষেতের গমের আটা খাওয়াচ্ছিলেন যে এত তাড়াতাড়ি রান করা শুরু করে দিলেন? কোনো পার্টিকুলার গমের আটা ফাটা কিছু নেই, আমাদের এর উত্তর বিরাটের কাছ থেকে নিতে হবে। কিন্তু বিরাটের সঙ্গে আমার যে সম্পর্ক সেটা শুরু থেকেই খুবই ভালো ছিল আর কি। আমার যে বোঝাপড়া, মানে খুব ভালো পরিচালক ও খেলোয়াড় আর কি, তা নিজেদের মধ্যে সেটা খুব ভালো লেভেলের যদি কনফিডেন্স চলে আসে তাহলে সেই জুটি খুব সফল হয়ই আর কি। তাদের মধ্যে অনেক কিছুই সম্ভব হয়, যা কিছুই। তাই আমার মতে বিরাটের ব্যাপারে এই কথা বলা যায়, তেমন কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল না। একবার মনে হবে আপনি জানেন যে আপনি হয়তো ব্যর্থ হচ্ছেন, 3 বা 4 ইনিংসে রান 8 বা 6 ইংল্যান্ডে, এরকম যে কারোর সঙ্গে হতে পারে। তবে আমি যা দেখেছি তার খেলা বা কৌশলে আমার বেশি কিছু করার প্রয়োজন ছিল না, শুধু মেন্টাল। আর একই জিনিস আপনি রবিশঙ্কর অশ্বিনের সাথেও করেছেন। আর অশ্বিন একজন খুবই বুদ্ধিমান ক্রিকেটার, খুবই বুদ্ধিমান ক্রিকেটার, কিন্তু তার আত্মবিশ্বাসের স্তরও একটু মার খেয়েছিল আমার মতে। যখন তাকে টেস্ট ম্যাচে বাদ দেওয়া হয়েছিল সেই সময়টির তার জন্য ছিল সবচেয়ে বড় একটি পাঠ ছিল অশ্বিনের। কারণ সে নিজেকে চ্যালেঞ্জ করেছিল যে আমি দলের মধ্যে ফিরে আসবই, আমি কঠোর পরিশ্রম করব, আমি বেসিকগুলোতে ফিরে যাব এবং অফ স্পিনের ওপর মনোনিবেশ করব এবং তারপর পেসের দিকে আসব। এবং সেই একই কাজ করেছে। আমি যেমন বলেছি খুবই বুদ্ধিমান ক্রিকেটার, সেও এমন একজন ক্রিকেটার যে আরও 10 বছর খেলতে পারে এবং সে 500রও বেশি উইকেট নিতে পারে সহজেই। ইতিমধ্যে তার 200-র উপরে উইকেট হয়ে গেছে এবং সে সহজেই 300 উইকেট নিতে পারে। স্যার, আপনি বলেছেন যে আমরা কখনো সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলির তুলনা করতে পারি না, কিন্তু স্যার আপনি কি মনে করেন না যে বিরাট কোহলি এই কারণে একটু মানসিকভাবে দমে গেছে? কারণ সারা বিশ্ব বলছে যে যদি কেউ সচিন তেন্ডুলকরের রেকর্ডের কাছাকাছি আসতে পারে সেটা বিরাট কোহলি পারে। তো আপনি কি বলেন? আমি সেরকম কিছু বলছি না, আমি টেকনিকের তুলনা করছি। কারণ সচিনের যে টেকনিক সেটা খুবই মানে স্বাভাবিক, মানে যেভাবে কোচিং ম্যানুয়ালে উল্লেখ করা থাকে সেরকমই কমপ্লিট গেম, একেবারে তার সহজাত খেলা। আপনি যদি দেখেন বিরাট কোহলি প্রায়শই অদ্ভুত, যেমন তার নিচের প্রান্ত এখান থেকে আসবে, সে বলটিকে স্টাম্পের বাইরে থেকে স্কোয়ার লেগে সুইপ করবে, সে বলকে মিডল এবং লেগে খেলার সময় এক্সট্রা কভারের ওপর দিয়ে খেলে, সেটা হলো আনঅর্থোডক্স প্লেয়ারের লক্ষণ। আমরা এই দুই খেলোয়াড়ের তুলনা করতে পারি না, তবে দুজনের রান বানানো অবশ্য একই, কিন্তু
যখন দুজনেই ব্যাট হাতে নেয় তারা দীর্ঘ ইনিংসের জন্য নেয়। যেমন সচিন ওয়ানডেতে 100 রান করতেন, বিরাট এখন টেস্ট ম্যাচেও কিন্তু রান করেছে আমার মতে। এবার সে নিজের শিখরে পৌঁছেছে বিরাট কোহলি, কারণ যে ব্যাটসম্যানই হোক তার শিখর যেটা আমি বুঝি যে 27 থেকে মোটামুটি 35 বছরের মধ্যে। এই বাকি যে 6 বছর থাকে আপনার হাতে, সেটা যতটা আপনি করতে পারেন করুন। স্যার, যখন বিরাট কোহলিকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হবে তখন উনি কি এমনই খেলবেন যেমনটা উনি এখন খেলেন? একদম একদম, কেন নয়, তিনি এখনই দলের অধিনায়ক। হ্যাঁ, তার প্রথম টেস্ট ম্যাচে যখন তাকে অধিনায়ক বানানো হয়েছিল সে 2 ইনিংসে 100 রান করেছিল। অনেক খেলোয়াড় আছে যখন তাদের উপর দায়িত্ব দেওয়া হয় তারা খেলাটা আরো বেশি উপভোগ করে, ঠিক আছে, তো তারা মানে চাপটা উপভোগ করে। হ্যাঁ, অনেক খেলোয়াড়ের ক্ষেত্রে চাপের ক্ষেত্রে তাদের খেলাটা নষ্ট হয়ে যায় পুরোপুরি। বিরাটের সাথে সেরকম হয় না।